ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আমি লাগাতার ভিডিও কিন্তু আপনাদের সামনে বানিয়ে যাচ্ছি। আপনি বুঝবেন এই ভিডিওগুলো শুধুমাত্র খবর ওরিয়েন্টেড নয়। এই রেসিপ্রোকাল ট্যারিফ কি, কেন এবং এর এফেক্ট ভারতবর্ষের উপর কিভাবে হবে এ বিষয়ে একাধিক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। উল্লেখযোগ্য বিষয় হলো, যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে, ঠিক তখনই ভারতের সামনে কিন্তু অনেকগুলো দরজা একসঙ্গে খুলে গেছে। যেমন ধরুন চায়না। চায়না ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। এমনকি চায়না এখন বুঝে গেছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে বর্তমানে 125% ট্যারিফ আরোপ করে দিয়েছে, তাতে ভারত ছাড়া তাদের আর কোনো গতি নেই। ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের কার্যকলাপ তো আরো অন্যরকম এবং বিস্ময়কর। ইউরোপীয় ইউনিয়নরা চিরজীবন চিরকাল ঐতিহাসিক সময় থেকে ভারতবাসীকে ছোট করেছে। এমনকি তারা এমন এমন রেসিস্ট কমেন্ট করত যা ভারতবাসী হিসাবে মেনে নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর ছিল। আজকে সেই ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ ভারতে শরণাপন্ন হয়েছে। তবে ইতিহাস থেকে বর্তমান একটিমাত্র দেশ যারা ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্ক মেনটেন করেছে তা হলো রাশিয়া। কালকে রাশিয়ার পক্ষ থেকে আরো একটি খবর আমাদের সামনে এলো। কি সেই খবর? সেই খবরে বলা হয়েছে রাশিয়া অফিসিয়ালি তাদের যে ভিক্টরি ডে আছে সেই ভিক্টরি ডে প্যারেডের জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন চিফ গেস্ট হিসাবে। অর্থাৎ ঠিক দুদিন আগে যে খবর প্রকাশিত আমরা করেছিলাম যে ভারত সরকার পুতিনকে ইনভাইট করেছেন এবং পুতিন অফিসিয়ালি কনফার্ম করেছেন তিনি 2025 ভারতবর্ষে আসবেন, ঠিক তার আগেই পুতিনও আবার বন্ধুত্বের আহ্বান জানিয়ে 9 মে 2025 রাশিয়ান ভিক্টরি ডের প্রধান অতিথি হিসাবে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করলেন। এবং এই আমন্ত্রণ অনেকগুলো কারণে তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করুন, এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই পৃথিবীটাকে চালাতে চাইছে সেই আঙ্গিকে যদি আপনারা ভাবেন, তাহলে দেখবেন ভারতবর্ষ কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে লাভবান হচ্ছে। এবং এর জন্য আপনি যে দলেরই সমর্থক হন, কোথাও না কোথাও ভারতবর্ষের ডিপ্লোম্যাসি, জিওপলিটিক্যাল পলিসিকে ধন্যবাদ দিতেই হবে। আগে বলি রাশিয়ার পক্ষ থেকে কি জানানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে নেক্সট মান্থ 9 মে 2025 যে ভিক্টরি ডে প্যারেড হবে, সেই ভিক্টরি ডে প্যারেডে আমরা নরেন্দ্র মোদীকে চিফ গেস্ট হিসাবে চাই। এই ভিক্টরি ডে প্যারেড কেন রাশিয়া করে? 80 বছর আগে আপনাকে ফিরে যেতে হবে। বিশ্বযুদ্ধের সময়, এই সময় সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন রাশিয়ার নাম সোভিয়েত ইউনিয়ন, নাৎসি জার্মানদের কিন্তু এই দিনেই হারিয়েছিল। আর সেই 9 মেকে সেলিব্রেট করার জন্য ভিক্টরি ডে কিন্তু পালন করে রাশিয়া। এ সময় রাশিয়া কি করে? যাদেরকে ইনভাইট করে সেই অতিথিদের সামনে রাশিয়ার যে মিলিটারি হার্ডওয়্যার, মিলিটারি বিভিন্ন ইকুইপমেন্টস, বিভিন্ন অস্ত্রশস্ত্র, সামরিক শক্তি, এই প্রদর্শন করেন অ্যাজ এ গেস্ট অফ অনার হিসাবে। অর্থাৎ তাৎপর্যপূর্ণ একটা ইভেন্ট, যে ইভেন্টের দিকে আন্তর্জাতিক স্তর তাকিয়ে থাকে। এবং বিশ্বের একাধিক দেশ কিন্তু সে সময় বুঝতে পারে আসলে সামরিক দিক থেকে রাশিয়া কতটা শক্তিশালী, সামরিক শক্তির দিক থেকে রাশিয়া একে অপরকে ছাপিয়ে ঠিক কোথায় পৌঁছে গেছে। সেই শক্তি প্রদর্শনের দিনে কিন্তু সেই ভিক্টরি ডে। আর এই ভিক্টরি ডেতেই নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছে রাশিয়া। দেখুন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বা পিএম এর পক্ষ থেকে কোনো কনফার্মেশন এখনো আসেননি যে তিনি যাবেন কি যাবেন না, কিন্তু এটা বাস্তব রাশিয়া সফরে নরেন্দ্র মোদী খুব শীঘ্রই যেতে চলেছে। তা রাশিয়ার অ্যাম্বাসেডারের পক্ষ থেকেও কালকে কিন্তু ঘোষণা করে দিয়েছে। তারা পরিষ্কারভাবে বলেছেন রাশিয়া এবং ভারতবর্ষ যুগের পর যুগ কিন্তু বন্ধুত্ব রক্ষা করেছে এবং ভবিষ্যতেও রক্ষা করবে। খুব উল্লেখযোগ্য তারা একটি লাইন বলেছেন। তারা বলেছেন আমাদের বন্ধুত্ব এখন যে জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গাটি এতটাই মজবুত এবং সুরক্ষিত যে এক্সটার্নাল কোনো প্রেসার আমাদের বন্ধুত্বে থাবা বসাতে পারবে না। এক্সটার্নাল প্রেসার মানে তারা কি বোঝাতে চেয়েছেন আপনারাই বুঝে নিন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার যে পলিসি এবং তার যে দাপাদাপি, সেইখান থেকে রাশিয়া এবং ভারত একে অপরের সঙ্গে এই বন্ধুত্ব ভবিষ্যতেও মেনটেন করবে। পরবর্তীকালে তার পক্ষ থেকে অতি সুন্দর একটা কথা বলা হয়। তারা বলেন যখন রাশিয়া এবং ইউক্রেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত ছিল, তখন ভারতবর্ষই বারংবার করে শান্তির ডাক দিয়েছিল। ভারতবর্ষই প্রথমবার বলেছিল যে কখনোই যুদ্ধ কোনো সলিউশন হতে পারে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নের যে ভোট হয়েছিল, সেই ভোটেও কিন্তু, জাতিসংঘের ভোটেও রাশিয়ার বিপক্ষে ভারত কিন্তু ভোট দেয়নি। এবং
পাশাপাশি এইটাই হলো গোল্ডেন অপরচুনিটি, ভারত এবং রাশিয়ার যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তা যেন এক লাফে 2 থেকে 5 গুণ করা যায়। অর্থাৎ পরিষ্কারভাবে রাশিয়া বারংবার বার্তা দিচ্ছে আমাদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করার জন্য, এবং ভবিষ্যতে রাশিয়া এবং ভারতবর্ষ নতুন করে একাধিক চুক্তি করতে চাইছে, যা ভবিষ্যতের জিওপলিটিক্যাল সারফেসেরও নতুন রূপরেখা বা দিক নির্দেশ করতে পারে। বাস্তব অভিজ্ঞতা কি বলে, প্রেজেন্ট কন্ডিশনটা একবার একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। দেখুন, ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে অনেক লম্ফঝম্প করে বলেছিলেন ভারতবর্ষ যেন F-35 ফাইটার জেট আমাদের থেকেই কেনে। ভারতবর্ষ কিন্তু আমেরিকার থেকে F-35 কেনেনি। উল্টে সে সময় আমেরিকার যে কমার্স মিনিস্টার তিনি একটি ইন্টারভিউতে বলেন এই ভারতবর্ষ যেন রাশিয়ার সঙ্গে সমস্ত ডিফেন্স চুক্তি বাতিল করে, এবং রাশিয়াকে ছেড়ে যদি ভারত আমেরিকাকে বেছে নেয় তাহলে কিন্তু ভারতবর্ষের জন্য এক্সক্লুসিভলি একাধিক ডিল আমেরিকা দিতে প্রস্তুত। কিন্তু ভারতবর্ষ কিন্তু রাশিয়াকে কোনো ক্ষেত্রেই ছুরি মারেনি। কালকে সেই কথাও কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে। তারা পরিষ্কারভাবে বলেছেন 2030-এর মধ্যে লক্ষ্য হলো ভারত এবং রাশিয়ার যে ব্যবসা তা যেন আমেরিকাকে ছাপিয়ে যেতে পারে, এবং সেই ব্যবসার পরিমাণ যেন $100 বিলিয়ন গিয়ে পৌঁছায়। এই মুহূর্তে ভারত এবং রাশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য বর্তমানে $62 বিলিয়ন গিয়ে পৌঁছেছে, অর্থাৎ $62 বিলিয়ন ব্যবসা বাণিজ্য দুই দেশের মধ্যে করে। ফলে আগামী কিছু বছর তারা বিভিন্ন কর্মসূচি নিতে চাইছে, এবং প্রধানমন্ত্রী 9 মের এই সফরেই সেগুলো সবকিছু ফাইনালাইজ করতে চাইছে। রাশিয়া চাইছে যেন ভারত এবং রাশিয়ার মধ্যে রুপি এবং রেবেল মেকানিজম যে সিস্টেম আছে সেটাকে আপগ্রেড করতে। আপনারা জানেন রাশিয়ার ফরেন কারেন্সি ট্রান্সফার এবং এই টাকা পয়সা আদান প্রদান সব থেকে বড় সমস্যার একটা বিষয়। কিছু ক্ষেত্রে তারা চায়নার মাধ্যমে কিন্তু এই প্রসেসটা করে। রাশিয়ার উপরে আমেরিকার এত ব্যান আছে, এত স্যাংশন লাগানো আছে যে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করাই দুষ্কর। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ কিন্তু রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্যই করে না। সেক্ষেত্রে ভারত কিন্তু একমাত্র দেশ যে কিন্তু বিশ্বের সমস্ত দেশের সঙ্গে কিছু না কিছু ব্যবসা বাণিজ্য করে বন্ধুত্বগুলো বজায় রেখেছে। আমি ডিপ্লোম্যাসির কথা বলছিলাম, ফরেন পলিসির কথা বলছিলাম। নিঃসন্দেহে আপনারা বুঝবেন এটা কিন্তু ভারতবর্ষের ফরেন পলিসিরই অন্যতম বড় একটা ভালো দিক, যে তারা রাশিয়ারও পাশে আছে, আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান আজকের দিনে দাঁড়িয়ে করছে। বিশ্বের এমন একটি দেশ দেখান যারা আমেরিকার সাথে এই লেভেলের বন্ধুত্ব রেখেছে, এমনকি রাশিয়াও তাদের অন্যতম প্রিয় বন্ধু। চায়নার কথা ভাবতে পারেন, চায়নার তো আপনারা জানেন রাশিয়ার সঙ্গেও এখন বিভিন্ন ক্ষেত্রে সংঘাত হচ্ছে, এবং আমেরিকার সঙ্গেও কিন্তু সম্পর্ক তাদের ছিন্ন হওয়ার পথে। ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার উপর ভরসা করে, কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কোনো ক্ষেত্রেই এই রাশিয়ার উপরে ভরসা করেই না। ফলে সব মিলিয়ে বারংবার এই ডিপ্লোমেসির ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং এগিয়ে চলে যায়, তা কিন্তু প্রকাশিত হয়। পাশাপাশি রূপে রেবেল এই যে মেকানিজম সিস্টেমের আপগ্রেডের পর রাশিয়া কিন্তু এই বছরই ভিসা ফ্রি করে দিয়েছে ভারতীয় ট্যুরিস্টের জন্য। অর্থাৎ নিঃসন্দেহে বড় পদক্ষেপ। এবার থেকে যদি ভারতীয় যে ট্যুরিস্ট আছে তারা রাশিয়ায় যদি যান তাদের কোনো ভিসা লাগবে না, এবং একাধিক ক্ষেত্রে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে এই পুরো প্রসেসটা আরো বেশি সহজ করে দিচ্ছে। এমনকি রাশিয়ার অ্যাম্বাসেডার বলেছেন ভারতবর্ষকে আমরা আর্কটিক রিজিয়নে ইনভাইট করছি। এই আর্কটিক রিজিয়ন নিয়ে আমি বিস্তারিত ভিডিও কিন্তু একটি বানিয়েছিলাম, আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখতেই পারবেন। আমি যদি পাই এই ভিডিওটি অ্যাটাচ করে দেবো আমাদের এই ভিডিওর সঙ্গে। এই আর্কটিক রিজিয়ন এমন একটি জায়গা যেখানে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর প্রায় 22% তেলের ভান্ডার এই আর্কটিক রিজিয়নে আছে। এমনকি রেয়ার আর্থ মিনারেলস, খনিজ দ্রব্য, একাধিক রত্ন এই নাকি আর্কটিক রিজিয়নেই জমা করা আছে বলে অনেকে মনে করেন। আর এই অঞ্চলে কিন্তু বরফ গলতে শুরু করেছে, আর এই বরফ গলতে শুরু করার সঙ্গে সঙ্গে পৃথিবীর একাধিক প্রভাবশালী দেশ এই জায়গার উপরে ঝাঁপিয়ে পড়েছে। রাশিয়া কিন্তু এই জায়গায় ভারতকে সরাসরি ইনভাইট করেছে। ভারত কিন্তু এই জায়গার ত্রিসীমানাতেও নেই ভৌগোলিক অবস্থানগতভাবে। ফলে রাশিয়া চায় রাশিয়া এবং ভারত একত্রে এই পার্টিকুলার রত্ন ভান্ডার নিয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজকর্ম যেন করতে পারে। কারণটা কি, তারা ভারতের উপরে এত কেন ডিপেন্ডেন্ট হচ্ছে, এই প্রশ্ন তো অনেকেই তুলতে পারেন। দেখুন, এই পৃথিবীতে কেউ কারোর সঙ্গে ফ্রিতে বন্ধুত্ব করে না, আপনিও করবেন না, আমিও করব না। সকলেরই একটা স্বার্থ কিন্তু জড়িত থাকে। আজকে দুটো পয়েন্ট একটু বলতে চাই কেন রাশিয়া ভারতবর্ষের উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। প্রথম কারণটা হলো সেন্ট্রাল এশিয়াতে চায়নার আধিপত্য। সেন্ট্রাল এশিয়া একসময় কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিশ্বাসযোগ্য একটি গড় ছিল। দিনের পর দিন সেন্ট্রাল এশিয়ার একাধিক দেশের সঙ্গে পার্টনারশিপ করে গেছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে সিনটা কিন্তু বদলে যেতে শুরু করেছে।
যে চায়না দিনের পর দিন রাশিয়ার সহযোগে বা রাশিয়ার সঙ্গে থেকে 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 নিজেদেরকে বড় করেছে, সেই চায়নাই এখন সেন্ট্রাল এশিয়ার একাধিক দেশের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে শুরু করেছে। তারা এটাকে বলছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। অর্থাৎ রাশিয়া বুঝতে পেরেছে বর্তমানে চীনের পলিসি হলো ভিন্ডিকটিভ, অর্থাৎ যে যখন পারবে সুযোগ সুবিধা নেওয়া শেষ হলেই তাকেই পিছন থেকে ছুরিটা মারো। এর জন্য কিন্তু চীনের বিশ্বাসযোগ্যতা ইউরোপীয় ইউনিয়নের কাছেও কিন্তু আজকে হারিয়ে গেছে। আর ভারতবর্ষের পলিসি হলো মিউচুয়াল বেনিফিট, অর্থাৎ তুমিও যেমন লাভ করবে আমিও আমার তেমন লাভ করব, একে অপরের সঙ্গে একসঙ্গে মিলে আমরা বড় করব। এটা কিন্তু ভারতবর্ষের জয়শঙ্করের ডিপ্লোম্যাটিক পলিসি। এখন রাশিয়া বুঝতে পারছে যদি চায়নাকে থামাতে হয় তাহলে ভারতবর্ষকে প্রয়োজন। সেন্ট্রাল এশিয়ার ডমিনেশন আমি চায়নার হাতে কেন তুলে দেব? পাশাপাশি ইন্দো স্পেসিফিক ওশিয়ান, এই ইন্দো স্পেসিফিক ওশিয়ানে যদি লড়াই করতে হয় চায়নার সঙ্গে, তাহলে চায়নার সমকক্ষ এক প্রভাবশালী দেশের প্রয়োজন। আমেরিকা চায়নাকে কমপ্লিটলি ডমিনেট করে ভারতবর্ষকে পার্টনার হিসাবে বেছে নিয়েছে এবং ইন্দো স্পেসিফিকের যে দায়িত্ব তা ভারতবর্ষের হাতে তুলে দিয়েছে। আর রাশিয়া ভাবছে ভারতের সঙ্গে যদি বন্ধুত্ব না থাকে তাহলে আমারও হয়তো ইন্দো স্পেসিফিক ওশিয়ানের ডমিনেশনটা থাকবে না। আপনারা অনেকেই জানেন রাশিয়া কিন্তু ইতিমধ্যে মায়ানমার অব্দি পৌঁছে গেছে। পুতিন নিজে মায়ানমারে বিভিন্ন ক্ষেত্রে পার্টিসিপেট করেছেন এবং বোঝা যাচ্ছে চায়নার ডমিনেশন এবং আমেরিকার যে লোভ তা পাস আউট করে, ব্যাকপাস করে, বাইপাস করে রাশিয়াও চাইছে মায়ানমারের কোনো না কোনোভাবে ঢুকে যেতে। অর্থাৎ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার যে পলিটিক্স তা কিন্তু ভারতকে কেন্দ্র করেই নতুন করে লিখতে চাইছে রাশিয়া, যেখানে আমেরিকার আধিপত্যবাদ থাকবে না, চায়নার আগ্রাসন থাকবে না। ভারত এবং রাশিয়া একত্রে মিলেমিশে সেন্ট্রাল এশিয়া, ইন্দো স্পেসিফিক ওশিয়ানে ডমিনেট করতে চাইবে। আর ভারতকে সঙ্গে রাখা মানে ভারত টেকনোলজিক্যাল বিভিন্ন ট্রান্সফার করতে পারে। ভারত একটা হিউজ পোটেনশিয়াল মার্কেট, ভারতের জনসংখ্যা যেটা মার্কেটের সমকক্ষ হয়ে অনেক বেশি হেল্প করতে পারে। সব মিলিয়ে এই যদি চুক্তি হয়, এই যদি বন্ধুত্ব ভবিষ্যতে আগামী 5 বছর থাকে, নিঃসন্দেহে ভারত আমেরিকা এবং ভারত রাশিয়ার এই পার্টিকুলার বন্ধুত্বগুলো কোন পথে যেতে পারে তা নিয়েও কিন্তু একাধিক বিশেষজ্ঞরা চর্চা করতেই পারেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।